২৪-এর ১১ জুলাই বাংলা ব্লকেট থেকে সংঘর্ষে রূপ নেয় কোটা আন্দোলন। ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিলেন প্রধানমন্ত্রী। আবারও ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইউক্রেনের রাজধানী। এবং শেষ মুহূর্তে নাটকীয় জয়, বেলজিয়ামকে বিদায় করে সেমিতে স্পেন। দুপুর ১টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। ২০২৪ সালের ১১ জুলাই কোটা সংস্কার আন্দোলনের ইতিহাসে এক মোড় ঘোরানো দিন। বাংলা ব্লকের কর্মসূচির চতুর্থ দিনে দেশের রাজপথে মুখোমুখি দাঁড়িয়ে যায় শিক্ষার্থী ও পুলিশ। একদিকে ব্যারিকেড, জল কামান আর টিয়ার গ্যাস, অন্যদিকে ব্যারিকেড ভাঙার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাওয়া হাজারো শিক্ষার্থী। সংঘর্ষ, লাঠিচার্জ, আহত শিক্ষার্থী আর নতুন কর্মসূচির ঘোষণায় সেদিনের বাংলাদেশ যেন প্রবেশ করেছিল এক নতুন রাজনৈতিক বাস্তবতায়। ১১ জুলাইয়ের সেই উত্তাল দিনের গল্প জানব জাগো ডেস্ক রিপোর্টে। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে চলমান আন্দোলনের ১১তম দিন। ২০২৪ সালের ১১ জুলাই বিকেল গড়াতেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয় বাংলা ব্লকেট। লক্ষ্য ছিল সড়ক, মহাসড়ক এবং রেলপথ অবরোধ। ঢাকার শাহবাগে আগে থেকে অবস্থান নেয় পুলিশ। ব্যারিকেড, জলকামান এবং সাজোয়া যান প্রস্তুত রাখা হয়। আন্দোলনকারীদের সতর্ক করে দেয়া হয়, ব্যারিকেড অতিক্রম করলে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে শাহবাগে প্রবেশ করলে শুরু হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। এরপর শুরু হয় পুলিশের লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ। পুলিশ ধাওয়া দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। শাহবাগ জুড়ে ধ্বনিত হতে থাকে, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, কোটা না মেধা, মেধা মেধা, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। শুধু রাজধানী নয়, একই সময়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। বিভিন্ন স্থানে লাঠিচার্জে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হয় শিক্ষার্থীরা যেন ক্লাসে ফিরে যান। পুলিশ ও জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি থেকে বিরত থাকার সতর্কতা দেয়। একই দিনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর নির্দেশনা পাঠায়। আওয়ামী লীগ ও সরকারের শীর্ষ পর্যায় থেকেও আন্দোলনের রাজনৈতিক উদ্দেশ্য যুক্ত হওয়ার অভিযোগ তোলা হয়। এদিকে হাইকোর্ট ২০১৮ সালে কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার রায়ের মূল অংশ প্রকাশ করে জানায়, সরকার চাইলে কোটার হার পরিবর্তন বা সংস্কার করতে পারে। দিন শেষে রাজপথে ছিল ধোঁয়া, ভাঙা ব্যারিকেড আর আহত শিক্ষার্থীদের দীর্ঘ তালিকা। আর সেই ঘটনার প্রতিবাদেই পরদিন ১২ জুলাই দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ১১ জুলাইয়ের বাংলা ব্লকেট শুধু একটি কর্মসূচি ছিল না, এটি পরবর্তী ঘটনা প্রবাহের অন্যতম গুরুত্বপূর্ণ বাঁক হয়ে ইতিহাসে জায়গা করে নেয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকাল ১০টা ২ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছেছেন। তার আগমনকে ঘিরে সকাল থেকেই ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডাক্তার জুবাইদা রহমান। এর আগে সকাল ৯:৩০টার দিকে প্রধানমন্ত্রী গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে ঢামেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। শহীদ মিনার এলাকায় পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে স্লোগান ও শুভেচ্ছার মাধ্যমে তাকে স্বাগত জানান। এই সময় প্রধানমন্ত্রী গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। পরে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকা মেডিকেল কলেজের প্রধান ফটক পর্যন্ত গাড়িবহরের সঙ্গে এগিয়ে আসেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা। হাসপাতাল ও কলেজ সংলগ্ন ফুটপাত থেকে ভ্রাম্যমাণ হকার, অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা অপসারণ করায় দীর্ঘদিন পর ফুটপাত স্বাভাবিক রূপ ফিরে পায় এবং যানজটও কমে আসে।
সফরকালে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের 20 হোস্টেল প্রকল্প এর আওতায় 2টি ছাত্রী হোস্টেলের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া তিনি বৃক্ষরোপণ করবেন এবং প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। পানি বাড়া কমায় গাইবান্ধার বিভিন্ন এলাকায় তীব্র হচ্ছে নদী ভাঙন। অন্তত 60টি পয়েন্টে ভিটেমাটি ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হচ্ছে। এতে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকা সহ জেলার অন্তত আরও 10টি পয়েন্টে নদী ভাঙনের তীব্রতা বেড়েছে। ভাঙনের মুহূর্তেই বিলীন হয়ে যাচ্ছে মানুষের বসতভিটা ও ফসলি জমি। সুন্দরগঞ্জ উপজেলার কাপসিয়া ইউনিয়নের লালচামার কেরানীর চর এলাকায় অব্যাহত ভাঙনে এখন পর্যন্ত 2 শতাধিক পরিবার ভিটে মাটি হারিয়েছে। শত বিঘা ফসলি জমি বিলীন হয়েছে। ভাঙনের শিকার হয়েছে কঞ্চিবাড়ি ইউনিয়নের কালীর খামার গ্রামের শখের বাজার, হরিপুর ইউনিয়নের চর চরিতাবাড়ি, রাঘব চণ্ডীপুর ইউনিয়নের উত্তর সিচা, কাপাসিয়া ইউনিয়নের লালচামার, কেরানীর চর, মিন্টু মিয়ার চর ও বাদামের চর এলাকা। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন আগে ভাঙনের খবরে স্থানটিতে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যান ও সরকারি লোক পরিদর্শন করে গেলেও ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা এখনো চোখে পড়েনি। ফলে যা ক্ষতি হওয়ার তা হয়ে যাচ্ছে। এই বিষয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, এবার বন্যার পানি দীর্ঘমেয়াদী হ্রাস বৃদ্ধির কারণে বেশি ভাঙন দেখা দিয়েছে। যেসব এলাকায় নদী বেশি ভাঙন দেখা দিয়েছে সেসব এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করার চেষ্টা চলছে। একদিনের বৃষ্টিতে বেনাপোল বন্দরের বিভিন্ন শেডে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোটি কোটি টাকার পণ্য হাঁটু পানিতে ভাসছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন আমদানিকারকরা। অবশ্য বন্দর কর্তৃপক্ষ বলছে, জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের চেষ্টা করা হচ্ছে। বন্দর ব্যবহারকারীরা বলছেন, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল বন্দরে শেড ইয়ার্ড সহ বিভিন্ন স্থাপনা নির্মিত হলেও নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় শত শত কোটি টাকার আমদানিকৃত মালামাল। গেল 9 জুলাই রাত থেকে বিরামহীনভাবে বৃষ্টি হচ্ছে এই অঞ্চলে। একটানা বৃষ্টিতে বেনাপোল বন্দরের 3 নং গেটের সামনে 5টি শেডে পানিতে তলিয়েছে বিভিন্ন ধরনের আমদানিকৃত মালামাল। কোথাও কোথাও হাঁটু পানি জমে গেছে। এসব পানি পাওয়ার পাম্প দিয়ে বের করার চেষ্টা চলছে। বন্দর কর্তৃপক্ষ ও বন্দর ব্যবহারকারীরা এসব এলাকা পরিদর্শন করেছেন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান সরকার যদি তাকে হত্যা বা হত্যার কোনো চেষ্টা চালায় তাহলে মার্কিন সামরিক বাহিনীকে ইরানে ব্যাপক হামলা চালানোর জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এমন মন্তব্য করেন। ওই পোস্টে ট্রাম্প লেখেন, 1000 মিসাইল ইরানের দিকে তাক করে প্রস্তুত করে রাখা হয়েছে। এরপরে আরও হাজার হাজার প্রস্তুত আছে। ইরানের সরকার বিশ্বের যে কোনো প্রান্তে তাকে হত্যা বা হত্যার চেষ্টা করলেই এগুলো ছোড়া হবে। ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার ভোরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলার সময় শহরের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কিছুক্ষণ পরই বিমান হামলার সতর্কতা সূচক সাইরেন বেজে ওঠে। সংবাদ মাধ্যম এএফপির সাংবাদিকরা জানান, তারা পরপর 2 দফা বিস্ফোরণের শব্দ শুনেছেন। প্রথম দফার বিস্ফোরণের কয়েক মিনিট পর দ্বিতীয় দফায় আরও বিস্ফোরণ ঘটে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে জানান, রাশিয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাজধানীতে হামলা চালাচ্ছে। তিনি বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানান। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রা যুদ্ধ শুরু করার পর থেকে রাশিয়া প্রায় প্রতিদিনই কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। সম্প্রতি অতি দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ধারাবাহিক প্রাণঘাতী হামলা চালানোয় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর আগে চলতি সপ্তাহেও রাশিয়ার এক ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের আকাশে শক্তিশালী বিস্ফোরণ ঘটে, যার অভিঘাতে শহর কেঁপে ওঠে। বিস্ফোরণের পরই বিমান হামলার সতর্ক বার্তা বাজানো হয়।
এই হামলার একদিন আগে ইউক্রেনের ড্রোন হামলায় দক্ষিণ রাশিয়ার কয়েকটি তেল শোধনাগার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। জ্বালানি অবকাঠামোতে আঘাত এনে রাশিয়ার উপর চাপ বাড়ানোর কৌশল হিসেবে এসব হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে ইবোলায় অন্তত ৬০০ জনের মৃত্যু হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে এই রোগে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭৫৯ জন। এদিকে ডিআর কঙ্গো যখন এই মহামারীতে বিপর্যস্ত, তখন সবচেয়ে বেশি আক্রান্ত পূর্বাঞ্চলের রাজ্য ইটুরির বাসিন্দারা বকেয়া বেতন ভাতার দাবিতে তাদের চাকরি ছেড়ে দিচ্ছেন। জাতীয় প্রাদেশিক সরকারের কাছে পাঠানো এক অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী বেতন পরিশোধ না করা হলে হরতালের হুমকি দিয়েছেন প্রাথমিক স্তরের কর্মীরা। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে কয়েকজন স্বাস্থ্যকর্মী ও অন্যান্য প্রাথমিক স্তরের কর্মীরা বলেছেন, গত ১৫ মে ইবোলা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে তারা কোনো বেতন বা বোনাস পাননি। আর অভিযোগ রয়েছে, সীমিত সরঞ্জাম দিয়ে কাজ করলেও কর্তৃপক্ষ তাদের সঙ্গে অযৌক্তিক আচরণ করছে। চলতি ইবোলা সংক্রমণের জন্য প্রধান দায়ী ভাইরাস বুন্ডিবুগিওর ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর সময় থেকে দেশটির স্বাস্থ্য সেক্টর এমন সংকটের মুখে পড়েছে। ইবোলার বুন্ডিবুগিও স্ট্রেনটি অন্যান্য স্ট্রেনের চেয়ে তুলনামূলক কম প্রাণঘাতী হলেও এর জন্য এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন অনুমোদন পায়নি। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। এবারে খেলার খবর। ম্যাচের দাপট দেখিয়ে খেলেছে স্পেনই, কিন্তু জয়ের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে শেষ সময় পর্যন্ত। ৮৭ মিনিট পর্যন্ত ম্যাচে ছিল ১-১ সমতা। শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় সেমিফাইনালে নাম লিখিয়েছে স্পেন। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বেলজিয়ামের বিপক্ষে তারা জিতেছে ২-১ ব্যবধানে। এতে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় হয়ে গেছে রোমেলু লুকাকুদের। ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর এই প্রথমবারের মতো শেষ চারে জায়গা করে নিল লা রোসারা। ম্যাচের প্রথমার্ধে দুই দল একটি করে গোল করে সমতায় যায়। স্পেনের হয়ে প্রথম গোলটি করেন ফাবিয়ান রুইস, আর বেলজিয়ামের পক্ষে সমতা ফেরান চার্লস ডি কেটেলাইরে। দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি উত্তেজনা আরও বেড়ে যায়। দুই দলই একের পর এক আক্রমণ চালায় এবং গোলের একাধিক সুযোগ সৃষ্টি করে। তবে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় শেষ দিকে। বদলি হিসেবে মাঠে নেমে মাত্র ১ মিনিট ৫৭ সেকেন্ডের মধ্যেই জয়ের নায়ক হয়ে ওঠেন মিকেল মেরিনো। পাও কুবার্সির শট লেমন্স ঠেকাতে ব্যর্থ হলে ফিরতি বলে কাছ থেকে জালে পাঠিয়ে স্পেনকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। বাকি সময় দৃঢ় রক্ষণে লিড ধরে রাখে স্পেন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে নিশ্চিত হয় তাদের সেমিফাইনালের টিকিট, আর বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় বেলজিয়ামকে। এবার সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ টানা ২ আসরের ফাইনালিস্ট ফ্রান্স। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ২৪-এর ১১ জুলাই বাংলা ব্লকেট থেকে সংঘর্ষের রূপ নেয় কোটা আন্দোলন। ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিলেন প্রধানমন্ত্রী। আবারও ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইউক্রেনের রাজধানী। এবং শেষ মুহূর্তে নাটকীয় জয়, বেলজিয়ামকে বিদায় করে সেমিতে স্পেন। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর ৩টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।